আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, জাতিসংঘে প্রহসন অভিযোগ এনসিপির। কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্টদের টিকিয়ে রাখতে আপোষ করেছে। এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর না করায় নির্বাচনে প্রভাব ফেলবে না বলছে বিএনপি। সনদের উপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক, মন্তব্য ইইউ রাষ্ট্রদূতের। নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ। ৩ দফা দাবিতে ৭ম দিনের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কালো পতাকা মিছিল, দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এনসিপি নয়, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। এ সময় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে জুলাই সনদের দাবি জানিয়ে আসলেও শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। শনিবার এ বিষয়ে তাদের অবস্থান জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নেতারা। লিখিত বক্তব্যে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলে তাতে স্বাক্ষর করবে এনসিপি। গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিয়ে জাতীয় রাজনীতি থেকে পিছিয়ে পড়েনি এনসিপি, বরং যারা অংশ নিয়েছে তারাই গণ অভ্যুত্থান থেকে দূরে সরে এসেছে। অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। এ সময় জুলাই আহত যোদ্ধাদের ফেস্টিভালের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী, যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানেরও সমালোচনা করেন এনসিপির নেতারা। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রে সবাই একমত হবে বিষয়টি এমন নয়, ভিন্ন মতের সুযোগ রয়েছে। জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বলেন, এনসিপি সহ 4টি বাম দল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত রয়েছে, আশা করছি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবেন। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন। বলেন, জুলাই যোদ্ধা নামধারী ফ্যাসিস্টরা হামলা চালিয়েছে, সেখানে কোনো ছাত্রই ছিল না। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো
আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। জুলাই সনদের উপর ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এই মন্তব্য করেছেন তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক, ফ্যাসিস্টদের বিচার হবে। জুলাই সনদ হলেই যে বিচার প্রক্রিয়া দ্রুত হবে বা না হলে হবে না এমন কোনো বিষয় নেই। বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। দায়িত্ববোধ থেকে জুলাই গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পর ২৪-এর গণ অভ্যুত্থান রাজনীতির ইতিহাসে অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে। এত মানুষের রক্ত এবং পঙ্গুত্বে অর্জিত জুলাই সনদ ব্যর্থ হতে পারে না বলে মনে করছেন দেশের প্রধান আইন কর্মকর্তা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়নের উপর। জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, এটি ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। ফেসবুক পোস্টে মিলার লিখেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐক্যমত্যের প্রতিফলন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরও জানান, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৬ সালের নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ। সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে ইইউ কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাবও দিয়েছে। মূল বেতনের ২০% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা জানান, দ্রুততার সঙ্গে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবিতে গত রবিবার থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ৩ দফা দাবিতে ৭ দিন ধরে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫%, ন্যূনতম ২,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। তারা বলেন, এখন ১০% দিতে হবে, সামনের বছর ১০% দিতে হবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? মিরাজ, শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন। সময় টানা ৭ম দিনের মতো শিক্ষক কর্মচারীদের এই আন্দোলন কিন্তু চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেটি কিন্তু এই ৭ দিনের মতো ধারাবাহিকভাবে চলছে এবং কিছুক্ষণ আগে আজকে কালো পতাকা মিছিল করেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা মোড়ে গিয়ে তারা সেখানে অবস্থান করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। শিক্ষক নেতারা সেখানে যেটি বলেছেন যে তাদের যেই দাবি রয়েছে ৩ দফা দাবি থাকলেও মূলত আজকে তারা তাদের যেই ২০% বাড়ি ভাড়া যে দাবিটি তারা করছে, মূলত এই দাবিটিতে তারা আসলে বেশি জোর দিচ্ছেন এবং মূলত এই দাবিটি পূরণ করার জন্য বা দাবিটি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। এবং সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবিটি মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন বা যেতে বাধ্য হবেন, সেটিও কিন্তু সরকারকে তারা বারবারই বলছেন। এবং একই সাথে তারা যেটি জানাচ্ছেন যে এই শিক্ষক কর্মচারীদের এই দাবিটি দীর্ঘদিন ধরেই তাদের যেই মানবেতর জীবনযাপন করা বা তাদের যেই ন্যূনতম যেটুকু অধিকার, অর্থাৎ সামাজিকভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য যেটুকু তাদের
মানে দরকার অর্থনৈতিক সক্ষমতা, সেটি কিন্তু তারা পূরণ করতে পারছে না, তাদের পরিবার নিয়ে সেভাবে চলতে পারছেন না। এক প্রকার মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক শিক্ষক কর্মচারীকে। সেই কারণে তাদের এই দাবিটি এখন আসলে আর তারা কোনো কথা শুনতে চায় না। তারা এই 20% বাড়ি ভাড়ার যে দাবিটি, সেটিতে তারা অনড় অবস্থানে রয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে এর আগে বৈঠক করে সেখানে 5% দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু শিক্ষকরা বলেছেন যে প্রয়োজনে এই বছর 10% এবং পরবর্তী বছর 10% দিয়ে হলেও তারা এই 20% দাবির পক্ষে অবস্থান অনড় রয়েছেন তারা। সোমা। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হচ্ছে যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা নিশ্চয়তা সহ চাকরি নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা, তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা সহ পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না। বাংলাদেশের বর্তমান সংবিধান এবং আইন কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার সকালে ঝিনাইদহের কোর্ট চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে, তবে বর্তমান সংবিধান এবং আইন কাঠামো অনুযায়ী সেই সুযোগ নেই। তিনি আরও জানান, মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার কোনো সুযোগ নাই। দল যাকে মনোনয়ন দেবে তার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ঝিনাইদহ 3 মহেশপুর কোর্ট চাঁদপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় নির্বাচনী এলাকার উন্নয়নে নিজের ভাবনার কথা তুলে ধরেন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, আসন ভিত্তিক নির্বাচন করা। বর্তমানে বাংলাদেশে আসন সংখ্যা 300। সুতরাং নির্বাচন কমিশন সংবিধান মেনে নির্বাচন করবে 300 আসনে। সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়ে জাতীয় সংসদ গঠিত হবে এবং যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে। হচ্ছে আমাদের সংবিধানের বিধান এবং আইনের বিধান। এর বাইরে পিআর পদ্ধতির কোনো সাংবিধানিক ভিত্তি আমাদের সংবিধান আইনে নেই। সিপিডি সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার দিয়েই ভাঙতে হবে লুটপাটের অর্থনীতিকে। সংস্কারের রূপরেখা করা যত সোজা, বাস্তবায়ন করা তত সহজ নয়। শনিবার বাণিজ্য বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। এটি অতীতে নষ্ট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে জানিয়ে তিনি জানান, অর্থনীতির জন্য রাজনীতিও ঠিক থাকতে হবে। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের মহা ঘাটতি চলছে, এদিকে নজর দিতেই হবে। শিক্ষা খাত বেহাল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে মানব সম্পদ তৈরি হচ্ছে না, বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না বলে দেশে এখন বিনিয়োগের খরা চলছে বলে মনে করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। ইনভেস্টমেন্ট খরাটা এই জন্য চলছে না যে আমাদের ইনভেস্টর নাই, ডোমেস্টিক ইনভেস্টর আছে, ফরেন ইনভেস্টরও আছে, কিন্তু তারা ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে না, ভরসা পাচ্ছে না। এখানে সেই জন্য অ্যাকচুয়ালি এই যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ, ইলেক্টেড গভর্নমেন্ট ইত্যাদির গুরুত্বটা ওইখানে চলে আসে। বর্তমান সময়ের অভিজ্ঞতা বলে যে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্বটা নিঃসন্দেহে বিগত সময়কালে ক্ষুণ্ণ হয়ে গেছে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এবং পরিবেশ পারিপার্শ্বিক কারণে। তাহলে অর্থনৈতিক সার্বভৌমত্বকে ফিরিয়ে পেতে হলে তাহলে কি করণীয়? সেটা হলো আমাদের বেশ কিছু বিষয় ঐক্যমত্য আছে। এটাকে আমি বলি আমরা ঢাকা কনসেনসাস, একটা ঢাকা ঐক্যমত্য আছে। ঐক্যমত্য শব্দটা তো খুব চালু হয়েছে, এই জন্য সাহস করে বললাম কথাটা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, জাতিসংঘে প্রহসন অভিযোগ এনসিপির। কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্টদের টিকে রাখতে আপোষ করেছে।
এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর না করায় নির্বাচনের প্রভাব ফেলবে না বলছে বিএনপি। সনদের উপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক মন্তব্য ইইউ রাষ্ট্রদূতের। নির্বাচনের পথে দেশটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে তারই প্রমাণ। 3 দফা দাবিতে 7ম দিনের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কালো পতাকা মিছিল, দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।